আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 231তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 231তম ক্লাস। গত দুইটি ক্লাস চলছে। গত দুইটি ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনারা যারা এই মুহূর্তে উপস্থিত আছেন একটু লিখে জানান গত দুই দিনের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়গুলো কি। গত দুই দিন যে বিষয় আলোচনা করছি সেই বিষয়টি কি একটু লিখে জানান। এই মুহূর্তে যারা লাইভে আছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার মীরা আলম সাবা। গত দুই দিন আমরা যে বিষয়ে আলোচনা করছি সেই বিষয়টি কি একটু লিখে জানান। তার পাশাপাশি একটু আমার বোর্ডের দিকে তাকিয়ে দেখেন। আজকে 231 নম্বর ক্লাস শুরু করব এই 1-2 দিয়ে। একটু দেখেন তো বোর্ডের মধ্যে কি লেখা আছে, আগে লেখা জানান। আমি বলবো একটু দেখেন তো বোর্ডের মধ্যে কি লেখা আছে, একটু লিখে জানান তো আমাকে। একটু লিখুন বোর্ডের মধ্যে কি লেখা আছে। দেখা যাচ্ছে? একটু দেখেন বোর্ডের মধ্যে কি লেখা আছে, একটু লিখে জানান। একটু লিখে জানান বোর্ডের মধ্যে কি লেখা আছে। এক বছর আগে ওই যে আরিফ আসলো বরিশালের, ও রোগীলিপি লিখে অক্ষরগুলি এত বিশ্রী অবস্থা, পরে আদর্শের বই কিনে নিয়ে আসলাম। অনার্স কমপ্লিট করলাম মেতে, আদর্শের বই এনে কক ষোলো শিখলাম। তারপরে এখন কত সুন্দর রোগীলিপি, শুধু কয়েকটা বর্ণ 16 কক পরিবর্তন আকারের শিখা চেঞ্জ করার পরে এখন কত সুন্দর রোগীলিপি। তো বললাম যে ছোটবেলায় কি তুই কি প্রাইমারিতে পাঠায় নাই? কয় দূর গেছি দিকে খালি পাস করা। অডিয়েন্স, আমার বোর্ডের মধ্যে কি লেখা আছে বলেন। আমি বোর্ডের এই লেখাটা কেন দেখাচ্ছি বলতে পারবেন কেহ? কে না করলো ভিতর থেকে? কেউ বলতে পারবেন না? এই যে বোর্ডের মধ্যে লেখাগুলি আছে 1-2, এই সংখ্যাগুলি কেন লেখা হয়েছে বলতে পারবেন কেউ? কে পারেন বলেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু লিখে জানান এই বোর্ডের মধ্যে যে সংখ্যাগুলি দেওয়া আছে এই সংখ্যাগুলি লেখার কারণ কি। সংখ্যাগুলির মানে কি একদম লিখে দিছে। অডিয়েন্স, আপনারা বলুন বোর্ডের মধ্যে যে সংখ্যাগুলি দেওয়া আছে, এই যে মানিকগঞ্জ ডাক্তারের ভিতরে নিতে বলো, ওনাদের সাথে নিতে বলো, ওদের সাথে নিতে বলো। এখানে না ভিতরে কাজ করছে। নিজাম কোথায়? নিজাম কাজ করে কোথায়? এই রুমে কারা? আশিস, তাহলে এই রুমে বসে দাও, বসে দাও। আপনি এখানে ঢুকেন। হ্যাঁ অডিয়েন্স, বোর্ডের মধ্যে যে সংখ্যাগুলি লেখা আছে এই সংখ্যাগুলি কেন লেখা হয়েছে? অক্ষরগুলি ছোট বড় আর কি? অডিয়েন্স, বোর্ডের মধ্যে যে সংখ্যাগুলি দেওয়া আছে এই সংখ্যাগুলি দেওয়ার কারণ কি
দেখি কে বলতে পারে, তাড়াতাড়ি লিখুন। আমি বলে দিচ্ছি, আজ আমার এক ডাক্তার রোগীলিপি করছেন, আলহামদুলিল্লাহ রোগীলিপি খুব সুন্দর হয়েছে। আমার এই ডাক্তার যে রোগীলিপি করেছেন, যা ওষুধ নির্বাচন করেছেন, সে ওষুধটিও রোগীকে দিয়েছি। রোগীলিপিতে কোনো সমস্যা নেই, চমৎকার রোগীলিপি, রোগীলিপি চমৎকার। যে ওষুধটি নির্বাচন করেছেন, নির্বাচনীয় চমৎকার। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, উনি যে কোড নাম্বারটা লিখেছেন 346/162, 346/162, 46-এর 6, 46-এর 6 আর 62-6, এই দুইটা 6 8-এর মতো। কিরকম লাগছে বলবো আপনাদেরকে? অডিয়েন্স এই হলো, এদিকে তাকান এবার। 346-এর 6টা ঠিক এরকম, 62-র 6টাও ঠিক এরকম। আমার সেই ডাক্তারকে এবার বোর্ডে পাঠালাম যে আপনি যে এবার 1 2 লিখেন, এবার দেখেন 6 প্রতি যে তার অ্যালার্জি, এই 6-এর দিকে তাকাইলে বুঝবেন এই 6গুলোর অবস্থাটা কি। ধরো তো অডিয়েন্স, এই যে আমার ডাক্তারের 6 প্রতি অ্যালার্জি, আপনারা একটু দেখলে বুঝবেন। এখানে দেখেন 9-এর অবস্থা কি, 9-এর ঠ্যাং কত বড় দেখতে পাচ্ছেন তো? 9-এর অবস্থা দেখেন, 5-এর অবস্থা দেখেন, একদম গ্রামের তাল গাছের কোন্দা চিনেন আপনারা? কোন্দা অডিয়েন্স, তাল গাছ দিয়ে যে তাল গাছে যে নৌকা তৈরি করে আমাদের এলাকা বলে কোন্দা, ঠিক এই তাল গাছের কোন্দার মতো হয়েছে 5। দেখতে পাচ্ছেন তো? 1টা কত সুন্দর, 3টা কত সুন্দর, 4টা কত সুন্দর, 7টা কত সুন্দর, 10টা কত সুন্দর, এই 9টা কত সুন্দর। আপনারাই দেখুন, এই 9টা আর এই 9টার মধ্যে পার্থক্য আপনারাই করুন। আসলে যে লিখতে পারে না ব্যাপারটা এরকম না, এটা ইচ্ছার ব্যাপার, সদ ইচ্ছার ব্যাপার। তাড়াতাড়ি ফোনটা চাইতে বলো, সদ ইচ্ছার ব্যাপার। এই দেখেন 9, এই যে 2টা 9, এই 2টা 9-এর মধ্যে আপনারাই কম্পেয়ার করেন, একই ডাক্তারের হাতের লেখা, পরপর লেখা, এই 9 আর এই 9-এর মধ্যে কত পার্থক্য। আমার কথা হচ্ছে, আপনি তো সর্বোচ্চটা দিতে পারেন, তাহলে কেন এই অবহেলা? আপনি সর্বোচ্চটা লিখতে জানেন, তাহলে আপনার অবহেলা কেন? আপনারাই একটু দেখেন, এই 9 আর এই 9, এই 2 9-এর মধ্যে কত পার্থক্য। এটা মনে হয় দুর্ভিক্ষের মধ্যে পড়ছে, দেখতে পাচ্ছেন তো? আর এই 9টা কত সুন্দর 9, আর একটু ছোট করে দিলে হতো, বাস। মানে দিচ্ছে তো টান একেবারে আরেকজনের বাড়ির উপর দিয়া। আমার যে কথাটা বলা, 1 2 3 রোগীলিপি তারিখ লিখতে লাগে, রোগীর সিরিয়াল নাম্বার লিখতে লাগে। 1 2 3 যে সংখ্যাটি, এই সংখ্যাটি যেন সুন্দর হয়। আপনার রোগীলিপি লেখা সুন্দর হওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন নেই, শুধু অক্ষরগুলো একটু ঠিক করলে হলো। যে অক্ষরটা দেখতে ভালো লাগে না, একটু ঠিক করে নেবেন, কিন্তু সুন্দর হতে হবে, একদম নিখুঁত হতে হবে, নির্ভুল হতে হবে। আপনি লিখবেন, লেখার পরে আপনার জন্য মন চায় বারবার পড়ার জন্য, কিন্তু লেখা যদি দেখতে সুন্দর না হয়, আপনার মন চাবে না সেই লেখার দিকে তাকাতে, মন চাবে না সেই লেখা আবার পড়তে। দেখবেন সুন্দর হাতের লেখা বারবার পড়তে ইচ্ছে করে। অডিয়েন্স, আমি এই বোর্ডের লেখা দিয়ে আপনাদেরকে যা বোঝাতে চেয়েছি, আপনারা আমার কথা বুঝেছেন কিনা একটু দ্রুত লিখেন, তাহলে আমরা আমাদের মূল কাজে যাচ্ছি।
231 নম্বর ক্লাস রোগীলিপিকরণ সহজ 231 নম্বর ক্লাসের মূল ক্লাসে আমরা চলে যাব। আমি এতক্ষণ যা বলার চেষ্টা করেছি আপনারা বুঝেছেন কিনা দ্রুত লিখে জানান। কে কি বুঝেছেন লিখুন। আমি এতক্ষণ যা বললাম এই কথা থেকে আপনারা কি বুঝেছেন দ্রুত লিখে জানান। তাড়াতাড়ি লিখুন, কি বুঝেছেন তাড়াতাড়ি লিখুন। আমি এতক্ষণ যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখুন, এবং কি বুঝেছেন তাও লিখুন। রোগীলিপিতে একবার সিরিয়াল নাম্বার থেকে শুরু করে, তারিখ থেকে শুরু করে, রোগীর নাম ঠিকানা বয়স থেকে শুরু করে কোথাও যেন টোটাল রোগীলিপিটা যেন একবার সুন্দর থাকে, সুন্দর, একদম সুন্দর পরিপাটি গুছানো থাকবে, কোনো কাটাছিড়া থাকতে পারবে না। আপনার রোগীলিপিতে এমন কিছু লিখবেন না যেটা দাগ দিয়ে আবার কাটতে হবে। আপনার এই রোগীলিপিতে টার্গেট দিবেন একটা খাতার মধ্যে সম্পূর্ণ রোগীলিপি হয়ে যাবে। একটা খাতা কমপ্লিট করব, এর মধ্যে কোথাও একটা দাগ দিয়ে কাটতে হবে, এরকম একটা দাগ যেন খুঁজে না পাওয়া যায়, এই টার্গেট নেন। তার মানে রোগীলিপিতে আপনি অলওয়েজ সাবধান। তারিখ লিখবেন ভুল আবার কাটবেন, হবে না। নাম লিখবেন ভুল আবার কাটবেন, হবে না। বয়স লিখবেন ভুল আবার কাটবেন, হবে না। পেশা লিখবেন ভুল আবার কাটবেন, হবে না। টোটাল রোগীলিপিতে কোথাও যেন দাগ দিতে না হয়, কাটতে না হয়, অলওয়েজ সাবধান। আপনার রোগীলিপি ডাক্তারের কোনো ভুল থাকতে পারবে না। রোগীলিপির ক্ষেত্রে, ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, সাবধান সাবধান। অডিয়েন্স, আমরা গতকাল চিকিৎসকের বিড়ম্বনা কত নাম্বার সিরিয়াল পর্যন্ত আলোচনা করেছিলাম একটু লিখে জানান। চিকিৎসকের বিড়ম্বনা, জি একজন লিখছে স্পষ্ট হস্তাক্ষর হতে হবে, চমৎকার। হাতের লেখা সুন্দর করতে হবে, জি চমৎকার। আরেকজন কি লিখছেন সুন্দর করে লিখতে হবে, চমৎকার। গুছিয়ে একেবারে সুন্দর করে লিখতে হবে। আপনার লেখার প্রেমে যেন আরেকজন পড়ে, এইভাবে লিখবেন। সুন্দর লেখা আছে আমাদের সাহেব স্যারের, সাহেব স্যারের যে মাঝে মধ্যে লেখা দেয় না, হাতের লেখা চমৎকার। সাহেব স্যার হাতের লেখা খুব সুন্দর, এক পৃষ্ঠা লেখা দেয়, বিভিন্ন লেখা দেয়, খুব চমৎকার হাতের লেখা। হাতের লেখা যদি শিখতে চান আমাদের সাহেব স্যারের আইডিতে ঢুকলে দেখবেন উনি পড়ার পোস্ট দেওয়া থাকে, খুব সুন্দর সুন্দর হাতের লেখা আছে, খুব সুন্দর হাতের লেখা পাবেন। 36 পর্যন্ত গতকাল আলোচনা হয়েছে। কে বলছে স্যার আপনাকে? গতকাল 36 পর্যন্ত আলোচনা হয়নি, 32 পর্যন্ত হয়েছে নাকি? কি স্যার কত পর্যন্ত? 32। এবার আপনি আসুন। অডিয়েন্স, আপনারা বলেন তো সর্বশেষ যে প্রশ্নটি জবাব দিয়েছিলাম সেই প্রশ্নটি কি ছিল একটু লিখেন। গতকাল সর্বশেষ যে প্রশ্নটি জবাব দিয়েছিলাম সেই প্রশ্নটি কি ছিল একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখুন। গতকাল সর্বশেষ যে প্রশ্নটি জবাব দিয়েছিলাম সেই প্রশ্নটি কি ছিল একটু লিখে জানান। ঠিক করে দাও, দেখা যাচ্ছে? গতকাল সর্বশেষ যে প্রশ্নটির জবাব দিয়েছিলাম বাকিবিল্লাহ
ক্যালকুলেটর দিয়ে দাও। কথা বলো অডিয়েন্স, গতকাল সর্বশেষ যে প্রশ্নটি জবাব দিয়েছিলাম সেই প্রশ্নটি আপনারা লিখে পাঠান, তাড়াতাড়ি লিখুন। আর আজকে আমার আইডিতে কত নাম্বার পর্যন্ত প্রশ্ন দেওয়া হয়েছে তাও লিখে জানান। আজকে আমার আইডিতে কত নাম্বার পর্যন্ত প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্ন অ্যান্সার দেওয়া হয়েছে কত নাম্বার পর্যন্ত তাও লিখে জানান। রুগীর গায়ে হাত দেওয়া যাবে না, হ্যাঁ ওইটা বলতে হয়েছে, তাই তো? রুগীর গায়ে হাত দেওয়া, পারলে হাত দিবে, গায়ে হাত দিবেন না তো হাত দিবেন না। জি, গায়ে হাত দেওয়া। আরেকটা হয়েছে, কি হয়েছে? হোমিওপ্যাথি ওষুধের দাম কম কিন্তু এখানে দাম বেশি। কি হয়েছে? জি, তারপরটা কর। তারপরে ওই যে নেতা একটা আছে না, নেতা যে ধর্মী আমার সিরিয়াল টিরিয়াল লাগে না, সরে দাঁড়া, এইটা। আপনি আমার কি বলতেছেন তা বলেন। ওইটা লেখা আছে। কি লেখা আছে বলেন, বলেন কি লেখা আছে? আরে মিয়া আমার সিরিয়াল টিরিয়াল লাগে না, সরে দাঁড়া। মানে ডাক্তারের কাছে আসলে এরকমই করে। অডিয়েন্স, মহাবিপদে পড়ে বসছি। আমার যে রুগী, এই রুগী কিন্তু অভিনয় করতে পারতেছে না। আসলে প্রশ্নটা কি লেখা ছিল, প্রশ্নটা ভাষায় বলেন, আপনি বলেন, আমার যা লেখা তাই বলেন। যে আরে মিয়া আমার সিরিয়াল টিরিয়াল লাগে না, সরে দাঁড়ান। এটা এই বুকে দিল। আপনার কি লাগে না? সিরিয়াল লাগে না, কারণ আমার এত সময় নাই তো অপেক্ষা করার। আচ্ছা, সিরিয়াল লাগে না, সরে দাঁড়ান। আচ্ছা, এটা হচ্ছে আমার এক ডাক্তার ভাই প্রশ্ন লিখছেন একটা রিসেপশনের মধ্যে। যে সহকারী ডাক্তার আছেন উনি বলছেন যে আপনি বসেন, ডাক্তার সাহেব ভিতর রুগী দেখছে, একটু পরে আপনি যাবেন। এখন এই যিনি সিরিয়াল মেনটেন করছেন ওনাকে বলা হচ্ছে আরে মিয়া আমার সিরিয়াল টিরিয়াল লাগে না, আপনি সরে দাঁড়ান। তার মানে উনি সিরিয়াল ছাড়াই ওষুধ দিবেন। এবার আপনারা বলেন এই রুগীরে কি বলে, আপনি কি করবেন ওই মুহূর্তে, আপনাদের কি জানা আছে লিখেন। যদি যে রুগী চেম্বার ঢুকেই বলে সরে দাঁড়ান আমার সিরিয়াল টিরিয়াল লাগে না, এই রুগীকে আপনারা কি জবাব দিবেন, তার চিকিৎসা কিভাবে করবেন আমাকে লিখে জানান। তাড়াতাড়ি লিখুন, কি করবেন তাড়াতাড়ি লিখুন। যে রুগী বলে আমার সিরিয়াল টিরিয়াল লাগে না, আচ্ছা, তাহলে কি জবাব দিবেন? লিখেন। যে রোগী চেম্বার ঢুকে বলবে ও মিয়া দূরে সরেন আমার সিরিয়াল টিরিয়াল লাগে না, এই রোগীর চিকিৎসা কিভাবে করবেন আমাকে লিখে জানান। তাড়াতাড়ি করেন, এই রোগীর চিকিৎসা করবেন কিনা লিখে জানান। কি লিখবেন? আপনি আসুন, বসুন, অন্য রোগীদের আগে আপনাকে ওষুধ দিয়ে দিতে পারি, কিন্তু পরে কি লিখছে? লোকমান হাকিম কি লিখছে? লোকমান হাকিম, আপনি আসুন বসুন, অন্য রোগীদের আগে আপনাকে ওষুধ দিয়ে দিতে পারি, কিন্তু আপনার যে সমস্যা এর জন্য একটু আলাদাভাবে বেশি সময় দিতে হবে। এই কথা বলার পরে আপনাদের ধারণা কি? আপনাদের ধারণা এই ভদ্রলোক কি বসে থেকে ওষুধ নিয়ে যাবেন না আবার পরে আসবো এই কথা বলেই বিদায় নেবেন? আপনাদের ধারণা কি একটু লিখে জানান। চলছে না,
অডিয়েন্স, এই পেশেন্ট এই কথা বলার পরে ডাক্তার লোকমান হাকিম সাহেব যা লিখলেন, যা লিখছেন, এই কথা বলার পরে সেই পেশেন্ট কি ওখানে বসে ওষুধ নিয়ে যাবে না ওই পেশেন্ট আর কি বলতে পারে? আপনাদের ধারণা কি? আপনাদের ধারণা কি লিখুন। চমৎকার, মুশফিকুল ইসলাম। তাহলে আমি পরে আসছি। তাহলে আমি আলো দেব। তাহলে আমি পরে আসছি। এবার কি বলবে? তাহলে আমি পরে আসছি। তাকে বুঝে বলতে হবে আপনার জটিল সমস্যা, সময় বেশি দিতে হবে। তাহলে আমি পরে আসছি, এই কথা বলবে। চমৎকার। তাহলে তাহলে উনি কি বলবেন? যে আমি পরে আসছি। এবার আপনারাই বলুন, এই রোগীর চিকিৎসা করা যাবে কি যাবে না? বলেন, এই রোগীর চিকিৎসা করা যাবে কি যাবে না? এই রোগীর চিকিৎসা আপনারা করবেন কি করবেন না? আপনি তো ডাক্তারের কাছে এসেছেন, তাই আগে সুস্থ ভালো বসেন। ডাক্তার সাহেব তো রোগী দেখছেন। আরে ভাই, এত সুন্দর কথা শুনবে না উনি। তাহলে এবার একটা গল্প শোনেন। গল্পটা হলো, আমগো ডাক্তার আতিকের জন্য মেয়ে দেখতে গেছে আতিকের মা। তো মেয়ে দেখতে যায়, দেখি মেয়ে হলো খাটো। মেয়ে কি? মেয়ে খাটো। এখন পাশ থেকে আতিকের ছোট ভাই বলতেছে, মা মেয়ে তো খাটো। তো মেয়ে আবার জবাব দিচ্ছে, এরে ছোট ভাই, তোমার মাকে বলে দাও বিপদ যত ছোট হয় ততই ভালো। বুঝতে পারছেন তো আপনারা? ভালো হলো না খারাপ হলো? বিপদ যত ছোট হয় ততই ভালো। আপনার ভাই টাকা কম কামাই করেন, অসুবিধা নাই। বিপদ যত সরিয়ে দিতে পারেন ততটাই ভালো। যত বিপদ কম থাকবে ততই ভালো। একটু বুঝে যদি বিদায় করতে পারেন, ওই ভদ্রলোক আর আপনার কাছে ওষুধ দিতে আসবে না। ওনার এত ধৈর্য নেই। বিদায় করতে পারলে বাঁচেন। বিপদ যত কম থাকবে ততই ভালো, শান্তিতে বাঁচেন। কম খান, শান্তিতে বাঁচেন। আমাদের এখানে কি লেখছে বলেন তো একটু? জাফরিন সুলতানা, আমাদের এখানে সিরিয়াল ছাড়া রোগী দেখা হয় না। সাউন্ড অফ করে দিতে হবে। জাফরিন সুলতানা, আমাদের এখানে সিরিয়াল ছাড়া রোগী দেখা হয় না। আপনি বসুন, সঠিকভাবে আপনার রোগ সম্পর্কে জেনে আপনাকে সঠিক ওষুধ দিব। আশা করি রোগী শান্ত থাকবে এবং ওষুধ নেবে। থাকলে তো ভালো, না থাকলে গেলেও ভালো। থাকলে ভালো, গেলে আরো ভালো। এই থাকলে ভালো, গেলে আরো ভালো। বিপদ যত কম হয় তত ভালো। আরে ভাই, আরেকটা খবর আছে। এই যে এরকম যারা এসে এরকম উৎপাত করে রোগী দেখার সময়, এই রোগী থাকলে আপনি টাকা পাবেন, ঠিক আছে, টাকা দিবে, ঠিক আছে,
চিকিৎসা দেওয়া দরকার। আর এরা গেল ভালো, এটার জন্য আরেকটা গল্প আছে আমার কাছে। গল্পটা হলো, আমার এক পরিচিত, আপনারা কোয়েজাল ছিলেন? কোয়েজাল বলতে পারেন? কোয়েজাল কাকে বলে? কোয়েজাল, কারেন্ট জাল ছিলেন? হ্যাঁ কারেন্ট জাল, কোয়েজালা, কৈজাল মানে লাইনের সুতা দিয়ে জাল জাল তৈরি করে গ্রামে বর্ষাকালে কিন্তু এই হ্যাঁ বর্ষাকালে ধান ক্ষেতের পাশে এই জালগুলি পাতে, কই মাছ পাতে। দুপুরবেলা এগুলা ধান ক্ষেতের চতুর্দিকে দিয়ে আসবে, সন্ধ্যার সময় গিয়ে এই জালগুলো উঠিয়ে নিয়ে আসবে। তো যাচ্ছে আর বলছে, ভাই দোয়া করেন জালের মধ্যে মাছ বিঁধলো ভালো, না বিঁধলো ভালো। আমি তো মানে কি, যদি জালের মধ্যে মাছ লাগে, কই মাছ খেতে পারবো, খুলতেও কষ্ট আছে, অনেক কষ্ট করে কই মাছ খুলতে হয়। আর যদি না মাছ যদি না বাঁধে তাহলে আরো ভালো। আমি ভালো কিভাবে? কষ্ট নাই, শুধু জাল টানবো, আইনা রেখে দেবো। তাহলে কি মাছ বাঁধলো ভালো, না বাঁধলো আরো ভালো। এই বিপদ যদি আপনি মনে করেন তার কথাবার্তার আচার আচরণে গন্ধ পাওয়া যাচ্ছে, পাশ কাটলে ভালো, গেলে ভালো, না গেলে আর কি করবেন? একটু বুঝে শুনে দিতে হবে। এবার আসেন পরবর্তী প্রশ্ন, আপনি কি করবেন করেন? পরবর্তী প্রশ্ন স্যার, গ্রামে তো 20 টাকা 30 টাকার ওষুধ দেয়, কিন্তু শহরে এত দাম বেশি কেন ওষুধের? ডাক্তার সাহেবরা আপনারা একটু লিখুন, যদি কোনো পেশেন্ট আপনাদেরকে বলে গ্রামে 20-30 টাকা ওষুধ পাওয়া যায়, শহরে এত টাকা রাখা হয় কেন, এই ব্যাপারে আপনাদের মতামত চাই। আপনাদের যার মতামতটা ভালো লাগবে সেটাই নেওয়া হবে। কোন রোগী যদি বলে গ্রামে 20-30 টাকায় ওষুধ পাওয়া যায়, শহরে এত টাকা কেন, এই যে এখানে আছে, এই যে ডাক্তার লোকমান হাকিম সব দিছি, দেখেন 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 দেখেন, একটু পড়েন, নাম বলে দেন। লোকমান হাকিম, গ্রামে হোমিওপ্যাথিক চেম্বার করতে চেম্বারের জামানত লাগে না, লাগলেও খুবই কম, চেম্বারের ভাড়াও কম, ডাক্তার থাকেন নিজের বাড়িতে, চিকিৎসা খরচ কম। পক্ষান্তরে শহরে সকল কিছুতেই বেশি বেশি লাগে, তাই শহরের চিকিৎসার খরচ বেশি হয়। অডিয়েন্স, ডাক্তার লোকমান হাকিম সাহেব যা লিখছেন, ওনার এই লেখার পক্ষে আপনারা কারা কারা আছেন? আর এর সাথে যদি কোনো কিছু সংযোজন করতে হয়, যদি কোনো কিছু আরো সংযোগ করতে চান, তাহলে দ্রুত লিখে জানান। ডাক্তার লোকমান হাকিম সাহেব যা লিখছেন, এর সাথে আপনারা কারা কারা একমত, তাড়াতাড়ি লিখে জানান। আমার কাছে ভালোই লেগেছে ডাক্তার লোকমান হাকিম স্যারের তথ্যগুলি। ডাক্তার লোকমান হাকিম স্যারের জবাবটা যাদের পছন্দ তারা একটু লিখুন, কার কার পছন্দ লিখুন। লোকমান হাকিম স্যারের অ্যান্সারটি কার কার পছন্দ একটু লিখে জানান। গ্রামে ডাক্তার নিজের বাড়ি থাকে। আচ্ছা, এটা কি দেখেন তো, অনামিকা সাহা। অনামিকা সাহা, জি, গ্রামের চেম্বার ভাড়া কম, অনেক ডাক্তারই নিজের বাসায় চেম্বার করে, জিনিসপত্রের দাম কম, এই কারণে গ্রামের ডাক্তাররা ভিজিট কম রাখেন। আর শহরে সবকিছুরই দাম বেশি, চেম্বারের ভাড়াও বেশি। ডাক্তার লোকমান হাকিম স্যারের অনামিকার এটার পক্ষেই সাপোর্ট বেশি নাকি? ও আরেকজন লিখছে কি এখানে? ভালো মানের ডাক্তার বুঝে। সুবর্ণা সাহা, ভালো মানের চিকিৎসা পেতে গেলে একটু টাকা বেশি লাগবে। যাক, তাহলে টাকার পক্ষে সাপোর্ট আছে।
বেশি টাকা নিলে ডাক্তার কিভাবে ডাক্তার মাবিয়া খাতুন, বেশি টাকা নিলে রোগী মনে করে ডাক্তার ভালো ওষুধ দিছে। যাই হোক, মতামত তো এক এক রকম আছে, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কি সিদ্ধান্ত নেবেন তার ইনকামের অবস্থাটি জেনে নিয়ে ক্ষেত্র বিশেষে বিবেচনা করা যেতে পারে। খারাপ না। আর কেউ এর পক্ষে বিপক্ষে আর কেউ আছেন কি? তাহলে আপাতত ডাক্তার লোকমান হাকিম সাহেব আর অনামিকা এই দুইজনের এই সমর্থন বেশি পাওয়া যাচ্ছে, তাহলে এই দুইটি বিল পাস করা গেল নাকি? পাস করা গেল, পাস করা যায়। জি, আর কেউ আছেন গ্রামে হোমিওপ্যাথির চেম্বার করতে? চেম্বারের জামানত লাগে না। জি ঠিক আছে, আপনিও। গ্রামের লোক সচেতন কম, রোগীরা ভাবে শহরের ডাক্তার অনেক বড় ডাক্তার। এটা কাজে কর্মে দেখাতে পারলে এই ভুল ভেঙে যাবে। এই দায়িত্ব রোগীদের না, এই দায়িত্ব আমাদের। হ্যাঁ, এই বিপক্ষে দেন এখানে নাম কি? তুষার বালা, হ্যাঁ, গ্রামের শুধু চেম্বারে ভাড়া কম কিন্তু অন্যান্য খরচ এক। খারাপ না কিন্তু। জি, কম রাখবেন না, ঠিক আছে। যতটুকু স্বাস্থ্য চেম্বারে ভাড়াতে যেটুকু কমে রাখা যায়, ঠিক আছে। আচ্ছা, এই যুক্ত করে কি লেখছে সাথে আর যুক্ত করতে চাই। নুরুন নাহার শিল্পী, সাথে আরো যুক্ত করতে চাই গ্রামের গরিব লোকজন যাতে চিকিৎসা নিতে পারেন, সেই জন্য কম রাখা হয়। কম রাখা হয়। জি, চেষ্টা করতে হবে যত কম রেখে পারা যায়। না রাখতে পারলে আরো ভালো। আপনার সাথে যত কম রাখা যায়, না রাখলে আরো ভালো। জি, আর কেউ আছেন এখানে? কি লিখছে? হাকিম স্যারের সাথে একমত। তাছাড়া প্রতিলিপি সারা দ্রুত ওষুধ দেন। ও যে গ্রামে দ্রুত ওষুধ দেয়, রোগীলিপি করতে হবে, ওটা বাদ দেওয়া যাবে না। জি, পরবর্তী প্রশ্ন আপনার কি? আপনি নাকি খুব ভালো ডাক্তার, রোগ সারে না তো, এসব কি? এইবার যাবো কোথায় অডিয়েন্স? এইবার তো রক্ষা নাই। আপনারা এবার জবাব লিখুন। আমার এই রোগী ডাক্তার যা বললেন, আবার বলেন তো। যে আপনি নাকি ভালো ডাক্তার কিন্তু রোগ সারে না তো, এসবের মানে কি? ভালো ডাক্তার রোগ সারে না, রোগ সারে না। এখন এটার জবাব কি হতে পারে? অডিয়েন্স আপনারা একটু লিখুন। আমার এই রোগী বলছে, কি বলছে ওনার মুখ থেকে আবার শোনেন, আমি আর কি বলবো। আবার আরেকবার বলেন। আমার এই বদনাম আমি বলতে পারবো না, আপনি বলেন। বদনাম ভালো ডাক্তার, আপনি নাকি ভালো ডাক্তার, রোগ সারে না তো, এসবের মানে কি? অডিয়েন্স এবার আপনারা একটু লিখুন। একটু লিখুন। উনি বলছেন যে আপনারা কি ভালো ডাক্তার, আবার রোগ সারে না কেন? এই কথার জবাব কি দিবেন? এটার জবাবটা আপনারা একটু লিখে জানান। একটু জটিল জবাবটা, তবে এই জবাবটা আপনাদের সবার জানা থাকা দরকার। এরকম অনেক রোগী বলে, কথা সত্য। এই রোগীদের জবাব কিভাবে দিবেন একটু লিখুন তো দেখি। গ্রামের ডাক্তার থেকে শহরের ডাক্তার অভিজ্ঞ আর না? যদি এই জি 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 ওখানে কি লিখছে দেন তো। লোকমান হাকিম, কোন প্রশ্নের জবাব? যদি আপনি পূর্বের চেয়ে ভালো থাকেন তাহলে ওষুধ চালিয়ে যান। আপনার এই রোগ সারতে সময় লাগবে। যদি তাড়াতাড়ি সারতে চান তাহলে অন্য চিকিৎসকের নিকট যেতে পারেন। অডিয়েন্স, এটা সহজভাবে একটা সমাধান। যদি আপনি পূর্বের চেয়ে ভালো থাকেন তাহলে ওষুধ চালিয়ে যান।
আর যদি পূর্বের চেয়ে ভালো না থাকেন, দ্রুত আরোগ্য পেতে চান, তাহলে অন্য ডাক্তার কাছে যেতে পারেন। কিন্তু ব্যাপারটা আরেকটু ভিন্নভাবে বলা যায়। যেহেতু রোগী বলছে আপনারা নাকি ভালো ডাক্তার, এই ভালো ডাক্তার বলতে ডাক্তারকে দেখতে কেমন সেটা নয়, ডাক্তারের ওষুধ খেয়ে অন্য রোগীরা ভালো আছে বিধায় ওনার সেই এলাকায়, সেই মহল্লায়, সেই জেলায় ওনার নাম ছড়িয়ে পড়েছে, অর্থাৎ উনি ভালো ডাক্তার বিধায়। এমন তো হতে পারে রোগী যে তথ্য দিয়েছেন সেই তথ্যের মধ্যে ভুল রয়েছে, রোগীর তথ্যের মধ্যে অসম্পূর্ণতা রয়েছে, কিংবা রোগী যে ওষুধ খাচ্ছে তার খাওয়ার নিয়ম কানুন ঠিক নেই, ওষুধ নিয়ম মতো খাচ্ছে না, অথবা ডাক্তার যে নিয়ম কানুন দিয়েছে সেই নিয়ম মানছে না। রোগীরও অনেকগুলি, এর মধ্যে কয়েকটি ধাপ থাকতে পারে। রোগীর তথ্যের মধ্যে ভুল থাকতে পারে, যে নিয়মে ওষুধ খেতে বলা হয়েছে সেইভাবে ওষুধ না খাওয়া, যে চিকিৎসক যে তথ্য নিয়ম কানুন যা দিয়েছেন সেই নিয়ম না মানা। রোগী যদি এর মধ্যে কোথাও ত্রুটি পাওয়া যায়, রোগীকে শুধরিয়ে দিতে হবে। তারপরে যদি কাজ না করে, সেই ক্ষেত্রে রোগীর সাথে কথা বলে আপনি ইচ্ছে করলে ওষুধ খেতে পারেন, ইচ্ছে করলে অন্য ডাক্তার কাছে যেতেও পারেন। আগে একটু দেখে নিতে হবে। এবার দেখেন তো ডাক্তার সাহেবরা কি লিখছে। শাহনারা আক্তার, রোগ আসতে সময় লাগে না, কিন্তু যেতে সময় লাগে। রোগ সমূলে সারাতে হলে একটু তো সময় দিতেই হবে, একবারে যে কাজ হয়নি তা তো না। ধন্যবাদ ডাক্তার শাহনারা আক্তার। আব্দুর রাজ্জাক, রোগ সমূলে বিনাশ করতে চাইলে বেশি সময় লাগবে, তাই একটু ধৈর্য ধরে ওষুধ খেতে থাকেন, অন্যথায় অন্য কোনো ডাক্তারের কাছে যেতে পারেন। জি, তারপরে ডাক্তার যদি মুশফিকুল ইসলাম, কোন ডাক্তার যদি বারবার ফোন করে জিজ্ঞেস করেন এইটা কি সঠিক? আপনি কি লিখছেন বুঝতে পারছি না। নুরুন নাহার শিল্পী, আপনি কি 1 বছরের খাবার 7 দিনে খেতে পারবেন? তাহলে 1 বছরের ওষুধ 1 বছর খেতে হবে, এখন দেখতে হবে কেন কমছে না। তারপরে কি? আব্দুর রশিদ, রোগীর কাছ থেকে অল্প টাকা নিলে মনে করে ডাক্তার ভালো না, তাই রোগ সারে না। এটা গতকালই আসছে রোগী, যে উপরে পিসি দাস মারা গেছে, পরে একজন ডাক্তার মারা গেছে। উনি 15 দিনে ওষুধ দিতেন, 400 টাকা নিতেন। আর এখন ওনার সহকারী 1 মাসে ওষুধ দিচ্ছেন, 300-400 টাকা নিচ্ছেন। এত রোগীর ধারণা যে ওই ডাক্তার, উনি যে মারা গেছেন গত 2 সপ্তাহ আগে, তো উনি 15 দিন ওষুধ দিতেন, 400 টাকা রাখতেন, কিন্তু ওনার সহকারী এখন 300-400 টাকা 1 মাসে ওষুধ দিয়ে দিচ্ছেন, যার জন্য গত কিছুদিন থেকে তার রোগ সারছে না। এটা আসলে এই ধারণা, আব্দুল রশিদ সাহেবের ধারণা কিন্তু খারাপ না, তবে এটা মাথায় রাখতে হবে রোগীরা যেন কত যে সেন্সিটিভ এই ব্যাপারগুলি আসলে প্র্যাকটিক্যাল না হলে বোঝা যায় না। এবার ডাক্তার মিল্টন বিশ্বাস, আগেরটার জবাব। বাকিবিল্লাহ, ডাক্তার মিল্টন বিশ্বাস, বসেন, আপনার সমস্যাটি আগে দেখি, তারপর ব্যবস্থা দেই। ওই যে আশা করি ভালো হয়ে যাবেন। সামনে যান। তুষার বালা, রোগী তথ্য গোপন করেছে, তাই রোগ সারতে দেরি হচ্ছে। খারাপ না। এবার আপনার পরবর্তী প্রশ্ন বলুন। আমার রোগ ভালো হবে কিনা গ্যারান্টি দেন, না হলে চিকিৎসা নিব না। গ্যারান্টি দিলে চিকিৎসা নিব, না হলে নিব না। অডিয়েন্স, কোন রোগী যদি বলে আপনি আমার রোগ ভালো হবে কিনা গ্যারান্টি দেন,
গ্যারান্টি দিলে ওষুধ নেব, গ্যারান্টি না দিলে ওষুধ নেব না। এই ক্ষেত্রে আপনাদের জবাব কি হতে পারে একটু লিখে জানান। উত্তম নন্দী, যিনি ম্যাথমেটিক্যাল রুগীলিপি 1 2 রূপী ডিকশনারি চাচ্ছেন, অনলাইনে যারা বই দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করুন। ডাক্তারি করে যাবেন, ডাক্তারি বাদ দিয়ে এটা কি লিখে দেবেন। অনামিকা সাহা, আপনার রোগ যেহেতু অনেক পুরাতন সেহেতু এটা সারতে সময় লাগবে। আপনি কি ওষুধ খেয়ে ভালো আছেন? তাহলে ওষুধ চালিয়ে যান। এটা আগেরটা। ওষুধের সাথে আপনার নিয়ম কানুনও মানতে হবে। জি, নতুনটা বলেন। সুন্দর একটা কথা আছে এই ডাক্তার সাহেব। আব্দুর রহমান খন্দকার, হ্যাঁ, অন্যত্র পাঠাতে হলেও নিজের পরিচিত এবং নিজের থেকে ভালো একজনের কাছে রেফার করা উচিত, যেন তিনি হোমিও বিমুখ না হন। আলহামদুলিল্লাহ, ঘরের মানুষ ঘরে থাকো। জি, তারপরে ডাক্তার মারি পরে আছে, দাঁতের চিকিৎসা আছে, তো পরে দেওয়া যাবে। আপাতত আমরা ডাক্তার করে ক্লাস নিয়ে নেই, পরে ওষুধ দেওয়া যাবে। এই রোগীর ওষুধ না দেওয়াই ভালো। সবরে মেয়া বলে কোন রোগী, ওই যে গ্যারান্টি রোগী গ্যারান্টি যাচ্ছে, আপনারা ওষুধ দেবেন কি তাড়াতাড়ি লিখুন। এই রোগ ভালো করার দেখেন, আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, রোগ ভালো করার একছত্র মালিক আল্লাহ। কাজে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি না, তবে চেষ্টা করে দেখতে পারি। একদম চমৎকার, এক বলে 3 রান। তারপরে দাঁত বাদ। জি, তারপরে কি লিখছে? চিত্তরঞ্জন, হোমিওপ্যাথিতে বছরের পর বছর ওষুধ খায়, তাতে সমস্যা নেই, কিন্তু হোমিওপ্যাথিতে এমন প্রশ্ন। জি জি জি, হাসপাতাল ফেরত রুগী এসে জিজ্ঞাসা করে কয়দিন লাগবে রোগ সারতে। নুরুন নাহার শিল্পী, গ্যারান্টি দেয়া মানুষের পক্ষে সম্ভব নয়, এটা কেবল সৃষ্টিকর্তার পক্ষে দেয়া সম্ভব, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি একটা জবাব দিছি, কিন্তু বলতে পারবেন এটা কি লিখছে? অনামিকা সাহা, গ্যারান্টি দেয়া যাবে না, আমি শুধু আপনার চিকিৎসা করতে পারি, ভালো হওয়া না হওয়া উপরওয়ালার ইচ্ছা, কারণ আপনি কতক্ষণ বাঁচবেন সেটা কিন্তু আপনি জানেন, আপনি জানেন না, তাই কোনো কিছুর গ্যারান্টি দেওয়া যাবে না। আপনার ভালো লাগলে আপনি চিকিৎসা নেবেন, অন্যথায় আপনি আসুন। আসুন না যান। তারপরে কি? ডাক্তার লিপি মাহমুদ, জি, রোগ সারার মালিক মহান আল্লাহ, আমি ওসিলা মাত্র, আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ ভালো হবে। তারপর ডাক্তার ইউসুফ আলী, রোগীকে বুঝিয়ে বলতে পারলে ওষুধ দিবেন, তা না হলে দিবেন না। জি, ইসমাতুন জান্নাত, দুনিয়াতে কতদিন বাঁচবো তারই ঠিক নাই, আপনার ভালো হবার গ্যারান্টি কে দিবে? সুবহানাল্লাহ। তারপরে সৈয়দ জাকির হোসেন, রোগ ভালো করার মালিক আল্লাহ, আমি চেষ্টা করি মাত্র। নোয়াখালী ম্যাডাম কি লিখছে? শাহানারা আক্তার, ওষুধের কোনো ক্ষমতা নাই রোগ সারানোর মালিক আল্লাহ পাক, তিনি যদি চান তবে ভালো হবে, তবে আমি এইটুকু বলতে পারি, আমার যথাসাধ্য চেষ্টা করব এবং ভালো ওষুধ দিব। ধন্যবাদ, একদম চমৎকার জবাব। তারপর মুশফিকুল ইসলাম, ওষুধের উপর বিশ্বাস স্থাপন রাখুন। আবু দারদা,
আপনি রোগ তথ্য সঠিকভাবে দিলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি আল্লাহ আমাদের সাহায্য করবেন। চমৎকার। মিজানুর রহমান মিজান, রোগ সারানোর মালিক আল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন, ওষুধ খান, ইনশাআল্লাহ রোগ ভালো হবে। আমি গ্যারান্টি দিয়ে চিকিৎসা করতে পারবো না। ধন্যবাদ ডাক্তার মিজানুর রহমান। মাবিয়া খাতুন, জীবনের গ্যারান্টি নাই, ওষুধের কিভাবে দিবে? ওষুধের দিলাম ভালো করার, ওষুধ দিলাম ভালো করার মালিক আল্লাহ। ধন্যবাদ। চিত্তরঞ্জন, কোনো গ্যারান্টি দেওয়া চিকিৎসকের পক্ষে সম্ভব না। জি, এবার আমি যা লিখেছি আমার অ্যানসারটা দেওয়া আছে এরকম যে ভাইজান আপনি মরে যাবেন এই গ্যারান্টি আছে, কিন্তু আপনি যে কতক্ষণ বেঁচে থাকবেন এই কোনো গ্যারান্টি নেই। আমি চেষ্টা করব মঞ্চে ওষুধ দেবেন, তাহলে দয়া করে আসিতে পারেন। জি, তবে এটার আলোকে যে প্রশ্নগুলি, যে অ্যান্সারগুলি আসছে আপনাদের এখান থেকে বেশ কয়েকটি অ্যান্সার আমার খুব ভালো লেগেছে, এগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে গতকাল বলেছিলাম আপনাদের যাদের জানা আছে বিড়ম্বনাকর প্রশ্নগুলি আপনাদের বলেছিলাম দেওয়ার জন্য, আপনারা আজকে তত সাড়া দেন নাই, গত 2 দিন যা সাড়া দিয়েছিলেন। আপনারা মনে হয় প্রশ্ন বুঝে পাচ্ছেন না, একটু চেষ্টা করুন, হয়ে যাবে। এখানে কি আছে? মঞ্জুরুল হাসান, আপনার জীবনেরই তো গ্যারান্টি নাই, ভালো হওয়া না হওয়া আল্লাহ তাআলার ইচ্ছে, আমি চেষ্টা করে দেখতে পারি। জি, এটা অনেক হয়েছে। এবার গ্যারান্টিতে চিকিৎসা করব না এই কথা ঠিক, তারপরটা বলেন। স্যার, এলাকায় তো অনেক ডাক্তার আছে বই দেখে ওষুধ দেন, আপনি তো বই দেখে ওষুধ দেন, এটা কেমন? এটা কি হবে? অডিয়েন্স, এই স্যারের, এই রুগী স্যারের কথাটা আরেকবার শুনেন তো, আরেকবার বলেন। যে এলাকায় তো অনেক ডাক্তার আছে বই ছাড়া ওষুধ দেয়, বই মানে মুখস্থ ওষুধ দেয়, লোক শোনে, কিন্তু আপনি তো দেখি বই দেখে ওষুধ দেন, এটা কেমন কি? আমি বই দেখে কেন ওষুধ দেই এটা আমার এই রুগী জানতে চায়, কেন আমি বই দেখে ওষুধ দেই। আপনারা একটু লিখুন তো, এই বই দেখে ওষুধ দেওয়া যাবে কিনা এই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। তাড়াতাড়ি লিখুন, তাড়াতাড়ি লিখুন, বই দেখে ওষুধ দেওয়া যাবে কিনা, তাড়াতাড়ি লিখুন। আপনিও তৈরি হন, আমি কি জবাব দিচ্ছি ওটা বলবেন। আচ্ছা, দেখা যায় আলোটা বাজে না। রুগী বলছে ওনার এলাকার ডাক্তারেরা বই না দেখে ওষুধ দেয়, আমি কেন বই দেখে ওষুধ দেই? আমি অনভিজ্ঞ ডাক্তার নাকি? আচ্ছা, ঠিক আছে, এবার এই ব্যাপারে আপনাদের মতামত শুনতে চাই। রুগী যদি বলে যে আমার এলাকায় রুগীরা, ডাক্তাররা ওষুধ দেয় না দেখে, আপনি দেখে দেখে ওষুধ দিচ্ছেন, বই পড়ে ওষুধ দিচ্ছেন। ঢাকার রমিজউদ্দিন স্যার আজকে কতদিন পরে দেখা। এইবার এই যে ডাক্তার আব্দুল দেখেন তো লোকমান হাকিম স্যার কি লিখছে। জি, লোকমান হাকিম, আমি রোগীলিপি ও রেপার্টরি করে নিশ্চিত হয়ে নির্দিষ্ট একটি মাত্র ওষুধ দিব, তাই বই দেখতে হবে। আর যারা 5 মিনিটের মধ্যে ওষুধ দেন, তারা আন্দাজের উপর ঢিল মেরে ওষুধ দেন, তারাই অন্যদেরকে অনভিজ্ঞ চিকিৎসক ভাবেন। অনেকে আবার 8 তরিকায় মানে 8টি ওষুধের চিকিৎসা দিয়ে থাকেন, আপনি সেখানে যেতে পারেন। সে কোথায় যাবে এটা আপনি বলার নাই, বলবেন না। আপনার যা করণীয় তা করবেন, এটা বললে রুগী অসন্তুষ্ট হবে। 8 তরিকার কাছে যাবে না, 10 তরিকা যাবে, তাকে আপনার বলা দরকার নেই। আপনার তরিকা আপনি উল্লেখ করেন, যদি আপনার তরিকা ভালো লাগতে পারে অথবা আপনার ওষুধ খেতেও পারে, কেন 8 তরিকা পাঠাবেন? ডাক্তার ফরিদুর রহমান, হে নবী, আপনি যখন অসুস্থ হন তখন আমি আল্লাহ আপনাকে সুস্থতা দান করি। আল কোরআন। ধন্যবাদ। বই দেখে ওষুধ দিলে সঠিক ওষুধ দেওয়া হয়। তারপরে কি
এখানে কি লিখছে? সুবর্ণা সাহা, আপনার রোগ লক্ষণ নিয়ে একটু বেশি বিশ্লেষণ করে ওষুধ সিলেক্ট করব যাতে আপনার রোগ দ্রুত কমে যায়। জি অবশ্যই। তারপরে নুরুন নাহার শিল্পী, হোমিওপ্যাথির নিয়ম বই দেখে ওষুধ দেয়া, আমি তাই করছি। এতে রোগী সঠিক ওষুধ পাবে যা আপনার রোগ সারাতে অধিক সহায়ক হবে। চমৎকার। আব্দুল রাজ্জাক, আব্দুর রাজ্জাক, রোগীর সামনে বই না দেখাই উত্তম, তবে প্রয়োজনে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য বই দেখতে হয়, সেটাই রোগীকে বোঝাতে হবে। রোগীর সামনে বই দেখা না দেখা উত্তম, এটা এখন থেকে ভুলে যান। ডাক্তার সাহেব আপনাকে যদি প্রশ্ন করে এই মুহূর্তে জানতে চাই রোগীর ডান কাতে ঘুমায় কয়টি ওষুধ, একটু বিপদে পড়ে যেতে পারেন। যদি বলি শীতকাতর কয়টি ওষুধ, তাৎক্ষণিক বিপদে পড়ে যাবেন। এটি মনে রাখা সম্ভব নয়। রোগীর কফ যদি গয়ার বের করতে পারে তার কাশি কমে যায়, কয়টি ওষুধ বিপদে পড়ে যাবেন। গরম পানি খেলে কাশি কমে, কয়টি ওষুধ বিপদে পড়ে যাবেন। রোগীর স্বপ্ন দেখে, মৃত্যুর স্বপ্ন দেখে, রোগী কবর দেখে কয়টি ওষুধ বিপদে পড়ে যাবেন। যদি রোগীর সম্পূর্ণ সাদৃশ্যতম ওষুধটি বাছাই করতে হয়, নির্ণয় করতে হয়, নির্বাচন করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই রোগীর ওষুধ বাছাইয়ের সময় রেপার্টরি ম্যাথমেটিকা ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নেই। বই না দেখে ওষুধ দেওয়া যাবে না, এটাই চালু করতে চাচ্ছি। আপনি বই দেখো, রোগীরা আপনার কিচ্ছু মনে করবে না, বরঞ্চ রোগীরা বলে ডাক্তার বাবু বইটা দেখে ওষুধ দেন। এরকম যারা বুঝে তারা এটাই বলে। আমি যে জবাব দিয়েছি, অডিয়েন্স আমার জবাবটা পড়ছি, একটু জোরে বলেন। চিকিৎসকের জবাব। প্রশ্নটা বলে রোগীর প্রশ্ন আবার। রোগীর প্রশ্ন, আমাদের এলাকায় আরো ডাক্তার রয়েছেন, তারা আপনার মতো বই দেখে ওষুধ দেয় না, আপনি বই দেখে চিকিৎসা দেন কেন? চিকিৎসকের জবাব, আমি নতুন, তাই সকল কিছু মনে রাখতে পারি না, তাই বই দেখে ওষুধ দিয়ে থাকি। বিশেষ দ্রষ্টব্য, যারা রোগীলিপি ও রেপার্টরি জানে না কিংবা ব্যবহার করে না, তারা 5 মিনিটের মধ্যে হোমিওপ্যাথির পদ্ধতিতে রোগী দেখেন এবং আংশিক সাদৃশ্য ঔষধ নির্বাচন করে থাকেন। তারাই অন্যদেরকে অনভিজ্ঞ চিকিৎসক ভাবেন। এরা সে সকল চিকিৎসককে অনভিজ্ঞ চিকিৎসক ভাবেন যারা একটু সময় নিয়ে রোগীলিপি সংগ্রহ করে এবং রেপার্টরির সহায়তায় রোগীর জন্য সম্পূর্ণ সাদৃশ্যতম ওষুধ বাছাই করে থাকেন। আমি বলি, যাদের হোমিওপ্যাথি সম্পর্কে জ্ঞান নেই তাদের অবস্থা এই রকম, যেমন সাঁতার না জানা শিশু একা নির্জন পুকুর ঘাটে পানি নিয়ে খেলছে, আর তাকে যারা পানি থেকে উঠাতে গিয়ে সাঁতার না জানা বাচ্চা শিশুটির পানি ছিটা গালি কটূক্তি ও মার খাচ্ছেন, তবুও অবুঝ শিশুটিকে অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে বাঁচানোর জন্য সাময়িক অসৌজন্যমূলক আচরণ সহ্য করছেন। প্রতিটি বিবেকবান লোকই সাঁতার না জানা শিশুটিকে পানি থেকে বাঁচানোকে সমর্থন করে। বর্তমানে উপকারকারী সমাজে মূল্য পাচ্ছে না। ক্ষতিকর, প্রতারণাকারী, তোষামতকারী সমাজে সমাদৃত ও মূল্যায়িত হচ্ছে। যাদের উপকারের জন্য রোগীলিপি ও রেপার্টরি ব্যবহার করার হচ্ছে, একটু বেশি সময় নেয়ার জন্য সেই রোগীকে আবার কটূক্তি করছেন। এটাই স্বাভাবিক, কারণ রোগীরা না জেনে এমন ব্যবহার করতেই পারেন। আর আমাদের অনেক ডাক্তাররা জেনেও না জানার ভান করে অনেক কথাই বলে ফেলেন। জমির বা ভূমির আগাছার মূল সহ না উঠিয়ে শুধু আগাছার উপরের অংশে ওঠানো চিকিৎসা ব্যবস্থাকে সমাজ অতি মূল্যায়ন করছে, অতি বাহবা দিচ্ছে, আর বলছে দ্রুত রোগ সেরে যাচ্ছে, কিন্তু আগাছার বীজ বা মূল জমিতে রয়ে যাচ্ছে। এটা কি কেউ ভেবে দেখেছেন? তাই আমি আমাদের HSRF এর চিকিৎসকদের বলবো, রোগীরা কিংবা অন্য চিকিৎসকগণ কি বলল সেদিকে কর্ণপাত না করে
আপনার হোমিওপ্যাথিক সংবিধান যা বলে তা করে যান। এর ফলে আপনার ও হোমিওপ্যাথির উন্নতি তথা জাতীয় স্বাস্থ্য ক্ষেত্রে ভালো অবদান রাখতে পারবেন। আমার এই জবাবটুকু আমার এক ডাক্তার ভাই, ডাক্তার আমির হোসেন, সম্ভবত আমির হোসেন, উনি খুব বড় করে একটা জবাব লিখেছেন। মনের দুঃখ বেদনা সব একটা বিশাল একটা লেখা লিখছেন। আমার এই লেখার মধ্যে কমার্সে একটা মতামত লিখছেন বিশদভাবে। মনের দুঃখ কষ্ট পারিবারিকভাবে থেকে শুরু করে সামাজিক অন্য ডাক্তার ভাইরা কে কি আচরণ করে সব মিলে বিশদ একটা ব্যাখ্যা দিয়েছেন। ওখান থেকে এই ডাক্তার আমির হোসেন সাহেবের ওখান থেকেই কেটে সাজিয়ে গুছিয়ে আমি জবাবটি দেওয়ার চেষ্টা করেছি। আপনি জবাবটি ভালোভাবে পড়বেন। ওনার মনে যে কত দুঃখ, যে পারিপার্শ্বিকভাবে এই সম্পূর্ণ রোগীলিপি করে আদর্শ ডাক্তার হতে যে কতদিন কষ্ট ভোগ করতে হয়েছে তার লেখার মধ্যে ফুটে আছে। যাই হোক, এই ডাক্তার সামিউল আতিক যে জবাবটি পড়লেন, এই জবাবটি আপনাদের কেমন লেগেছে একটু দ্রুত লিখে জানান। এখানে অনেকে অনেক জবাব লিখছে। আচ্ছা, নাম দ্রুত মোহাম্মদ মঞ্জুরুল হাসান। আমার দেখা রোগীগুলোর মাঝে কতগুলো ভালো হয়েছে আপনি জানেন? কতগুলো ভালো হয়েছে আপনি জানেন? যারা অল্প সময়ের ভিতরে ওষুধ দেয় তাদের খবর নিয়ে দেখুন। তাই রোগীর ভালোর জন্য আমাকে তাই করতে হবে। আশরাফুল আলম মুকুল। আপনার লক্ষণ সমূহ দিয়ে সঠিক ওষুধ নির্বাচন করতে বইয়ের সহযোগিতা নিতে হবে। মুশফিকুল আলম। জাদুঘরের মতো মুশফিকুল ইসলাম। জাদুঘরের মতো ফু দিয়ে ওষুধ দিয়ে থাকেন। আব্দুর রহমান খন্দকার। আমি নতুন বললে রোগীর মনে ডাক্তারের অভিজ্ঞতার বিষয়ে সন্দেহ আসতে পারে। আলিনুর রহমান হাবিব। আমি শেরে বাংলা AKM ফজলুল হক নই, তাই বই দেখেই ওষুধ দেই। আর যদি আপনার ফজলুল হক কে লাগে তাহলে তাদের থেকে চিকিৎসা নিন। আবু দারদা। স্যার, এটি একটি ভালো প্রশ্ন। আপনি গবেষণামূলক কাজ করছেন। ল্যাবরেটরি ছাড়া ও ল্যাবরেটরি সহ ঔষধে রোগীর রোগ ভালো হওয়ার কোনো পরিসংখ্যান থাকলে সত্যিকার অর্থে বিপ্লব হবে। স্যার, এটি একটি ভালো প্রশ্ন। আপনি গবেষণামূলক কাজ করছেন। ল্যাবরেটরি ছাড়া ও ল্যাবরেটরি সহ ঔষধে রোগীর রোগ ভালো হওয়ার কোনো পরিসংখ্যান থাকলে সত্যিকার অর্থে বিপ্লব হবে। অনিয়মের কোনো সংখ্যা নেই। অনিয়ম সবসময় বিপদ। অনিয়ম ভুল সবসময় বিপদ। যেটা সঠিক দেরিতে হলো সফল। যেটা সঠিক দেরিতে হলো সফল হবে, হচ্ছে। আর যেটা ভুল সবসময়ের জন্যই ভুল। যে চিকিৎসকরা দু এক কথা শুনে রোগীর ওষুধ দিয়ে দিচ্ছেন, এটা অতীতে ভুল ছিল, এখনো ভুল, ভবিষ্যতেও ভুল। আর রোগীর সম্পূর্ণ রোগীলিপি করে রোগীকে ওষুধ দেওয়া, এটা অতীতে যেমনি সঠিক ছিল, এখনো সঠিক, ভবিষ্যতেও সঠিক। কততম প্রশ্ন গেল এবার? 36 শেষ, মানে আগের পর্ব শেষ, দ্বিতীয় পর্ব শেষ, 37 শেষ। অডিয়েন্স, প্রথমটা কালকে শুরু হবে। কোন নাম্বারটা? 37টা। 37টা কি ছিল? বই দেখে ওষুধ দেন। আচ্ছা, বই দেখে ওষুধ দেন। অডিয়েন্স, এই বই দেখে ওষুধ দেন এই কথাটা আপনারা হর হামেশাই রোগীদের কাছ থেকে শুনতে পারবেন। তার চেয়ে বেশি শুনবেন গড়ের শত্রু বিভীষণ। আপনারা বেশিরভাগ পার্শ্ববর্তী হোমিও ডাক্তারের কাছ থেকে বেশি শুনতে পারবেন।
আর ওই ডাক্তার তো বই দেখে ওষুধ দেয়। আমি অভিজ্ঞ মানুষ, আমার বই দেখতে হয় না, আমি দীর্ঘদিনের অভিজ্ঞ, আমি খুব পাকা, আমি পাকা, আমার পোলা পাকা, মায়া পাকা, মায়ের জামাই পাকা, সবাই অভিজ্ঞ, তারা বই পুস্তক লাগে না। ওই ডাক্তার নতুন শিখে আসছে, কি ডিগ্রি মিগ্রি নিছে, বিএসএমএস না ডিপ্লোমা কি করছে জানি না, ও বেটা নতুন মানুষ বই দেখে ওষুধ দিচ্ছে। এটা ঘরের শত্রু বিবেচন। এটা আপনাকে ডাক্তাররাই বলবে, রুগী বলার চেয়ে ডাক্তাররা সংখ্যা বেশি বলবে। কে কি বললো সেটা আপনার জানার বিষয় নয়। আপনার পেথি আপনাকে কি বলছেন, আপনার পেথি কি বলছেন। ডাক্তার রফিকুল ইসলাম কি লিখছে, আমাদের দেশে একটি ওষুধের প্রবীণ গ্রুপ থাকার অত্যন্ত প্রয়োজন। ইনশাআল্লাহ হয়ে যাবে, অল্প কয়েকদিন অপেক্ষা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অডিয়েন্স, আবার বলছি, রোগীরা কি বলছে সেটা জানার বিষয় নয়, আপনার পার্শ্ববর্তী ডাক্তার কি বলছে সেটাও জানার বিষয় নয়। আপনার জানার বিষয় হচ্ছে আপনার পেথি আপনাকে কি বলছে, আপনার পেথি আপনাকে কি করতে বলে, আপনি ঠিক ওটাই করবেন। পেথির বাহিরে যাওয়া যাবে না, নীতির বাহিরে যাওয়া যাবে না। 30টি ধাপ বলেছি, গুণাগুণ বলেছি একজন আদর্শ চিকিৎসকের। সেখানে আপনার এই পেথির নিয়ম নীতির বহির্ভূত কোনো কাজকর্ম করা যাবে না। এই পেথি আপনাকে যা করতে বলছে ঠিক তাই করবেন। ডাক্তার সামিউল আতিক স্যার খুব সুন্দর করে উপস্থাপন করছেন, এক কথায় অসাধারণ, ধন্যবাদ। হায় আল্লাহ, সব গুণ জামাই, জামাই সাথে যারা, এরা হলো আমার আটি। এই যে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, যে লেখছে বাড়ির রংপুর না তো আবার রাজশাহী, ওই দেশি মানুষ তো ওই এলাকা তো নাকি। অডিয়েন্স, এই জায়গার মধ্যে কষ্ট দিলে কেমন লাগে আপনারা বলেন। একসাথে দুইজন ঘুরতে গেলে যদি বলে যে এই ভাইটা দেখতে হ্যান্ডসাম, দেখতে খুব সুন্দর লাগে, উনি যে ওনার যে কি গুণ, পাশে যে থাকে তার অবস্থাটা কি ভাবেন তো। আপনারা বুঝবেন না যে আসলে এই যখন বলা হয় যে এই যে এতক্ষণ এক ডাক্তার লিখছে, কোথায় যেন ডাক্তারের নামটা মুখস্থ রাখা দরকার। নাম কি ডাক্তারের? জাফরিন সুলতানা। উনি লিখছে ডাক্তার সামিউল আতিক স্যারের খুব সুন্দর করে উপস্থাপন করছেন, এক কথা অসাধারণ। আর এই যে আমি যে ওনার সাথে সময় দিচ্ছি, আমি বলা আমের আটি নাকি, ভালোভাবে বলছে, সুন্দরভাবে বলছে, আসলে বাস্তব। ডাক্তার সামিউল আতিকের যে কাজটুকু, যেভাবে প্রশ্ন করতে হচ্ছে, যেভাবে জবাব দিতে হচ্ছে, নিজে প্রশ্নকর্তা নিজে জবাবদাতা, এই কাজটা অনেক কঠিন, যেটা আমার দ্বারা সম্ভব হতো না। এটা অবশ্যই প্রশংসনীয়, অনেক সুন্দর। অডিয়েন্স, আজকে 37তম প্রশ্ন পর্যন্ত আলোচনা হলো। আপনাদের জানা আছে কিনা জানি না যে আমার আইডিতে আজকে কত নাম্বার পর্যন্ত প্রশ্ন করা আছে, একটু লিখে জানান তো দেখি। আজকে কত নাম্বার পর্যন্ত, এই যে এই ডাক্তারের লাইনটা ধরে দাও, এই যে হ্যাঁ বলবো, এই যে নাম কি, জিদ্দাস শেখ। আপনাকে রিকোয়েস্ট করাচ্ছি, আপনি ঢুকে যাবেন, গুণাবলী বলবো। জি, আপনাকে রিকোয়েস্ট করাচ্ছি, আপনাকে রিকোয়েস্ট দেওয়া, চলে আসুন। ডাক্তার জিদ্দাস শেখ আছে, ডাক্তার জিদ্দাস শেখ আপনি চলে আসুন। আর যদি কেউ থাকেন তাড়াতাড়ি, সারাদিন একদমে কে পারবে, একদম চিকিৎসকের 30টি গুণাবলী বলতে পারবেন, কে কে আছেন হাত তোলেন, তাড়াতাড়ি জানান, এখনই রিকোয়েস্ট পাঠাবো, চলে আসবেন, তাড়াতাড়ি করুন। আর হ্যালো স্যার। আছে? হ্যালো স্যার। জি জি, হ্যালো। জিদ্দাস শেখ, আপনি আপনার পরিচয়। হ্যাঁ, আমি জিন্তার শেখ বলছি, ভারতবর্ষ থেকে, নদিয়া, ভারতবর্ষ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভারত, নদিয়া থেকে স্যার। হ্যাঁ ধন্যবাদ আপনাকে স্যার। হ্যাঁ,
আপনার পরিচয়? আমি ভারতের কোথায়? নদিয়া? নদিয়া ধুবুলিয়া জি। থানা। আপনি চেম্বার করছেন? স্যার মোটামুটি এই আপনার বাড়িতেই চেম্বার করা আছে? হয় চেম্বার এখনো আছে স্যার। আপনার চেম্বার আছে? আছে। চেম্বারের ঠিকানা বলুন, নাম বলুন। তাজ হোমিও ক্লিনিক। চেম্বারের বয়স কত? কত বছর হলো? চেম্বারে বয়স 7 মাস। 7 মাস। নতুন ডাক্তার যাদের হুম, নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ স্যার। আমাদের সাথে কতদিন যাবত আসছেন আমাদের সাথে? আমি এই 1 মাস যাবত এসেছি আপনাদের সাথে স্যার। 1 মাস। তাও তো সবসময়, হ্যাঁ সবসময় করতে পারি না স্যার। আমি যেটুকু পড়ি, আমার এই ছেলে ক্লাস 5-এ পড়ে। ও আমার চেয়ে ভালো পারে। ওই আপনার ওই খাদ্যের ওই 23টা ধাপ ও একদমই বলে ফেলে আমার আগে। আমার মেয়ে এখন 2-এ আপনার পড়ে, সেও ছেলের বলে বয়স ফেলে। কত? আপনার সাথে কি আমাদের কলকাতার ডাক্তার জাহাঙ্গীর আলী স্যারের সাথে পরিচয় আছে? না স্যার, আমি অনেক চেষ্টা করেছিলাম জাহাঙ্গীর স্যারের সাথে। তারপরে ওই আপনার মালদা মুর্শিদাবাদের একটা স্যার ছিল, ওনার সঙ্গে আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। পারলে ভালো হতো, একসাথে যোগাযোগ করে কাজ করলে আমাদের হয়তো অগ্রগতি হতো স্যার। আমি এই মুহূর্তে ডাক্তার জাহাঙ্গীর আলী স্যারকে বলছি, আমার এই ডাক্তার হুম। সাহেবের সাথে ডাক্তার জাহাঙ্গীর আলী স্যার যেন যে কোনো ভাবে যোগাযোগ করে নেন, ক্লাসের মাধ্যমে হোক, পার্সোনালি হোক। আপনি ডাক্তার জাহাঙ্গীর আলী হ্যাঁ স্যারকে স্যার। অনলাইনে যোগাযোগ করলে পাবেন, ওনার সাথে যোগাযোগ করবেন। এবার আপনি মূল কাজে আসুন। আপনি হ্যাঁ স্যার আপনার বলুন। সর্বোচ্চ কম সময়ে একজন চিকিৎসকের গুণাবলী বলুন। হোমিওপ্যাথি চিকিৎসকের গুণাবলী। হোমিওপ্যাথির মূলনীতি: রোগীলিপি প্রস্তুতকরণ, প্রকৃত মানুষ অধ্যয়ন, সত্য ও সত্য অনুরাগী, সময়ের মূল্য, 6টি ইন্দ্রিয়, মিশ্র বর্জন, বদ্ধমূল ধারণা, তাড়াহুড়া, সতর্ক, মনোনিবেশ, ভুল অপেক্ষা, নামে ও কামে, ব্যবহার, ওষুধ সম্পর্কে জ্ঞান, সাময়িক উপসংহারকারী ঔষধ, ঔষধের ক্রিয়াকাল, পরিপূরক ঔষধ, রোগ ও ঔষধের মিল, ক্রিয়ানাশক ঔষধ, ঔষধের অপব্যবহার, একক ঔষধ, একক মাত্রা, একক লক্ষণ, দ্বিতীয় ব্যবস্থাপত্র, জীবনী শক্তি, ভেষজ শক্তি, খাদ্য পথ্য, রোগ ও রোগ উৎপত্তির কারণ, লক্ষণের মূল্যায়ন, পর্যবেক্ষণ ক্ষমতা, রোগ আরোগ্যের পথে বাধা, জুনিয়র চিকিৎসকদের আশ্রয়স্থল আর সিনিয়রদের কাছে আশ্রয় নেওয়া, মায়াজম, সসম্মানে বিদায় রজনী স্যার। ধন্যবাদ। এবার আপনি স্যার 35টা হয়ে গেল স্যার। স্যার এবার আপনি আমি 35টা বলে ফেলেছি। জি, এবার আপনি দুই শ্বাসে, দুই হ্যাঁ, শ্বাসে সবটা বলুন, দুই শ্বাসে কষ্ট করে, দুই শ্বাস। 2 শ্বাসে। স্যার ভয় ভয় লাগছে তো ওই জন্য বলতে পারছি না স্যার। আমি মোটামুটি 1 শ্বাসে বলতে পারি, কিন্তু স্যার ভয় ভয় লাগছে। বলুন, আপনি বলুন, নির্ভয় বলুন। হোমিওপ্যাথি চিকিৎসকদের গুণাবলী। জি। হোমিওপ্যাথির মূলনীতি: রোগীলিপি প্রস্তুতকরণ, প্রকৃত মানুষ অধ্যয়ন, সৎ ও সত্য অনুরাগী, সময়ের মূল্য, 6টি ইন্দ্রিয়, মিশ্র বর্জন, বদ্ধমূল ধারণা, তাড়াহুড়া, সতর্ক ও মনোনিবেশ, ভুল অপেক্ষা, ওষুধ, ঔষধের ক্রিয়াকাল, ওষুধের পরিপূরক ঔষধ, রোগ ও ঔষধের মিল, ক্রিয়ানাশক ঔষধ, ঔষধের অপব্যবহার, একক ঔষধ, একক মাত্রা, দ্বিতীয় ব্যবস্থা, জীবনী শক্তি, ভেষজ শক্তি, খাদ্য পথ্য, রোগ ও রোগ উৎপত্তির কারণ, লক্ষণের মূল্যায়ন, পর্যবেক্ষণ ক্ষমতা, রোগ আরোগ্যের পথে বাধা, জুনিয়র চিকিৎসকদের আশ্রয়স্থল আর সিনিয়রদের সাথে আশ্রয় নেওয়া, মায়াজম ও সসম্মানে বিদায় রজনী সবার সাথে স্যার। ধন্যবাদ। এবার আপনার ছেলেকে দেখতে চাই। ছবি আসছে। হ্যাঁ স্যার বলো, এবার আপনার খাদ্যটা ছেলেকে বলো বাবু। দেখতে চাই, ছেলেকে ডাকুন। হ্যাঁ স্যার আছে স্যার। ছেলে আমার দুজনের কানে দুটো হেডফোন স্যার। আপনি কি ক্যামেরায় আসতে পারছেন না? ক্যামেরায় আসতে পারছেন না? ক্যামেরাটা স্যার আমি ঠিক মোবাইলটা ঠিক চালাতে পারি না তো, কোথায় হাত দিতে গিয়ে হয়তো কেটেই যাবে ক্যামেরায়। স্যার অন্য একদিন ক্যামেরায় করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এবার আপনার ছেলেকে দেন। হ্যাঁ আপনার ছেলে খাদ্য কটা বলে ফেলবে স্যার, খাদ্য আর হেড মাইন্ড ওইগুলো সব বলে ফেলবে। জি জি, ছেলেকে দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার নাম বলো। আহসান শেখ স্যার। কি নাম? আহসান শেখ। আহসান শেখ। তোমার বয়স কত? তাও 11। কোন ক্লাসে পড়ো? 5। 5।
তোমরা ভাই বোন কয়জন? এক ভাই এক বোন। তুমি বড় না ছোট? আমি বড়। তুমি বড় বাবা, হুম। বাবার বড় সন্তান। এবার তুমি বলো তো একজন চিকিৎসকের গুণাবলী। বলো। হোমিওপ্যাথি চিকিৎসকের গুণাবলী। হোমিওপ্যাথি মূলনীতি: রোগীলিপি প্রস্তুতকরণ, প্রাকৃতিক মানুষ অধ্যয়ন, সৎ ও অনুরাগী, সময়ের মূল্য, 6টি ইন্দ্রিয়, মিশ্র বর্জন, বদ্ধমূল ধারণা, তাড়াহুড়া, সতর্ক ও মনোনিবেশ, ভুল অপেক্ষা, নামে ও কামে ব্যবহার, ঔষধের পক্ষে জ্ঞান, সাময়িক উপশমকারী ঔষধের ক্রিয়াকাল, পরিপূরক ঔষধ, রোগ ও রোগের মিল, ক্রিয়ানাশক ঔষধের অপব্যবহার, একক ঔষধ, একক মাত্রা, তৃতীয় ব্যবহার, ভেষজ শক্তি, খাদ্যপদার্থ, রোগ ও রোগ উৎপত্তির কারণ, লক্ষণের মূল্যায়ন, পর্যবেক্ষণ ক্ষমতা, রোগ আরোগ্যের পথে বাধা, জুনিয়র চিকিৎসকদের আশ্রয়স্থান, সিনিয়র চিকিৎসকদের আশ্রয় নেওয়া, মায়াজম, সসম্মানে বিদায় রজনী। স্যার খাদ্যটা বলবে। গত ধন্যবাদ। গত ক্লাসে যে স্যার খাদ্যগুলি গত পারো? ক্লাসে যে খাদ্য পারো? বলো। হ্যাঁ পারি আমি স্যার। কি খাদ্যগুলি পারো? হ্যাঁ। বলো, তাড়াতাড়ি বলো। এক খাদ্য কোন বলো। সময় পরিমাণ: মাছ, মাংস, চর্বি, ডিম, দুধ, পনির, ঝাল, টক, মিষ্টি, মশলা খাদ্য, অখাদ্য, স্বাদ, লবণ, সবজি, রুটি আর পানীয়, ফল, নেশা, অন্যান্য। চমৎকার চমৎকার, ধন্যবাদ। অনেকেই ডাক্তার শাহানা আক্তার লিখছেন এসএসআরএফ এর আগামী প্রজন্ম। আমার অনেক ভক্ত আছে যারা ছোট ছোট বাবা মায়ের পাশাপাশি ওনারা সাইথোলজি চ্যাপ্টার, খাদ্যগুলি, মনের লক্ষণ, ওদিকে উৎপত্তির কারণ, এগুলি ছোট ছোট বাচ্চারা এক শ্বাসে বলতে পারে। আলহামদুলিল্লাহ। স্যার স্যার ডাক্তার সাহেব, হ্যালো স্যার। বিদায় নিয়ে যান। সবাই আপনাকে অনেকেই সুন্দর সুন্দর মতামত লিখছেন। আপনি এবার সবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেন। স্যার আমার আর একটা কথা আছে স্যার। আমি চাইছি একটা ভালো ডাক্তার হওয়ার জন্য, আমি চাইছি না, আমার ছেলের জন্য আপনাদের ওইখানে যদি ভবিষ্যতে আমার ছেলে যায়, তার জন্য আমি থাকি বা আপনারা থাকেন, তার জন্য একটা সুবন্দোবস্ত করে রেখে যাবেন। আমার ছেলে ইনশাআল্লাহ যেন ওখান থেকে ইনশাআল্লাহ শিখে আসতে পারে। আপনাদের সাথে আমি আমার ছেলের জন্য যেন দ্বার খোলা থাকে, এটাই আমার ইনশাআল্লাহ চাওয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি হুম, যতদিন বেঁচে আছি দোয়া করবেন, দ্বার খোলা আছে। দোয়া ভালো করবেন। থাকেন। আমি আসছি স্যার। হুম, আবার জি ভবিষ্যতে হাত বাকি তো মোলাকাত বাকি। জি জি। সবাই আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। অডিয়েন্স এতক্ষণ হাওড়া থেকে না, নদিয়া থেকে, কলকাতা নদিয়া নাকি ভারত নদিয়া, ভারতবর্ষে নদিয়া থেকে এই যে আমাদের ডাক্তার সাহেব কত সুন্দর করে একজন চিকিৎসকের গুণাবলী শুধু নিজেই শিখেন নাই, ওনার পঞ্চম শ্রেণীর ছেলে হাবিব, সেও কিন্তু সুন্দর মতো বাবার মতো করে সেও কিন্তু আপনার একজন চিকিৎসকের গুণাবলী কিন্তু বলে ফেলছেন। এখন বাবাকে নিশ্চয়ই এই গুণে গুণান্বিত না হয়ে উপায় নেই, যেহেতু বাবার কি গুণ থাকতে হবে এটা ছেলেও জেনে ফেলছেন। অতএব এই গুণগুলি আমরা যারা ডাক্তার আমাদের পড়া রুমে, চেম্বারে, যে কোনো জায়গায় এই গুণগুলি আমরা লিখে রাখতে পারি, কারণ এই গুণগুলোতে আমাদের প্রত্যেকে গুণান্বিত হওয়া দরকার, প্রত্যেকে এই গুণে গুণান্বিত হওয়া দরকার। আজকের এই ক্লাস কেমন লাগলো একটু দ্রুত লিখেন আর এখান থেকে বের হয়ে শেয়ার দিয়ে দিবেন।
কেমন লাগলো দ্রুত লিখে জানান। আর আমার আইডিতে চিকিৎসকের বিড়ম্বনা তৃতীয় পর্ব দেওয়া আছে। এই তৃতীয় পর্বের কমেন্টসের মধ্যে আপনারা আরো যদি কোনো বিড়ম্বনা থাকে আমাকে লিখে পাঠাতে পারেন। কালকে সন্ধ্যা পর্যন্ত বিড়ম্বনা নেওয়া হবে। কালকে সন্ধ্যার পরে আর কোনো বিড়ম্বনা নেওয়া হবে না। বিড়ম্বনা পর্ব স্থগিত করে দেওয়া হবে। কালকে মাগরিবের পূর্ব পর্যন্ত বিড়ম্বনা নেওয়া হবে। কালকে মাগরিবের পূর্ব পর্যন্ত যারা লিখবেন এই তৃতীয় পর্বের কমেন্টসের মধ্যে যারা লিখবেন বিড়ম্বনা, আপনাদের যাদের যে কোনো বিড়ম্বনা চেম্বার জীবনে ডাক্তারি করতে যে কোনো বিড়ম্বনা রোগীদের সাথে ঘটে আপনাদের সব লিখে জানান। আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা নিয়ে সেই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি আপনারা বলেন বিড়ম্বনার সাথে আপনি যতটুকু বুঝেন আগে লিখেন রোগীর প্রশ্ন চিকিৎসকের জবাব, এটাও সুন্দর করে লিখে পাঠাতে পারেন। তাহলে আমার জন্য সহজ হবে, আমার কষ্ট কম হবে। জাতি আপনার এই প্রশ্ন আর উত্তরের মাধ্যমে জাতি উপকৃত হবে, এই পৃথিবী উপকৃত হবে, আপনারা আমরা উপকৃত হব, এই দেশ ও জাতি উপকৃত হবে। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।